আওয়ামী লীগ সাহস পায় নাই এটা বদলানোর জন্য, আমাদেরকে এটা বহাল অবশ্যই রাখতে হবে। দ্বিতীয়, 4 পদে আছে জাতির পিতা প্রতিকৃতি, এও বিলুপ্ত করতে হবে। জাতির পিতার আমার কোনো জিনিস থাকার প্রয়োজন নাই, এমনকি একাধিক জাতির ফাউন্ডিং ফাদার্স থাকার প্রয়োজন নেই, কারণ এগুলো বিতর্কিত হবে, নাম নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে, প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলো চাচ্ছে অতিশক্তি নির্বাচন করার জন্য, নির্বাচন বেশি দিন দেরি করা যাবে না, কারণ আগামী শীতে নির্বাচন না হলে কিন্তু এই নিয়ে আন্দোলন হয়ে যাবে। এই মাথায় রেখে চোখ কাগুন করতে হবে। এই জন্য সংবিধান বাতিল করে আরেকটা সংবিধান বানাতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন। এই জন্য এখানে মৌলিক ধারাগুলোকে বদলানোর প্রয়োজন আছে। এবার আমার কি সাজেশন আছে, এই সাজেশন বলে আমি শেষ করবো আলোচনা। প্রথম হচ্ছে এই সংবিধানে শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বর্তমানে পরম আল্লাহ নাম আছে, এটা বিসমিল্লাহ বলতে হবে। দ্বিতীয় হচ্ছে মৌলিক আদর্শের প্রশ্নে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, যেটা আমাদের ফিফথ অ্যামেন্ডমেন্ট ছিল, এটা বহাল করতে হবে। সর্বত্র জনপ্রতিনিধিত্ব সে গণনিষ্ঠিত গণতন্ত্র, নামে গণতন্ত্র না, জনগণের প্রতিনিধি নিশ্চিত করা যায় এমন একটি গণতন্ত্র পরিণত করা উচিত, এবং জুলুম শোষণ বৈষম্য মুক্ত সামাজিক আদর্শ যার ইতিহাসে গঠিত হবে। আচ্ছা, লক্ষ্য হবে আমাদের রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হবে এমন এক শোষণ জুলুম বৈষম্য মুক্ত সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিধা সুনিশ্চিত হবে। এইগুলো যোগ করে বর্তমান যে সংবিধানের প্রস্তাবনা আছে এটাকে পুনর্বিবেচনা করতে হবে। আরো অনেক পয়েন্ট যোগ করা যাবে এবং ওনাদের কিছু পয়েন্ট আছে যোগ করা যাবে, কিন্তু এই আমি যেগুলো বললাম এগুলো অভিযোগ করতে হবে। তারপরে প্রথম ভাগে যে বলা হয়েছে অনুচ্ছেদ 2 এর পদে রাষ্ট্র ধর্ম এটি বহাল থাকবে। আওয়ামী লীগ সাহস পায় নাই এটা বদলানোর জন্য, আমাদেরকে এটা বহাল অবশ্যই রাখতে হবে। দ্বিতীয়, 4 পদে আছে জাতির পিতা প্রতিকৃতি, এও বিলুপ্ত করতে হবে। জাতির পিতার আমার কোনো জিনিস থাকার প্রয়োজন নাই, এমনকি একাধিক জাতির ফাউন্ডিং ফাদার্স থাকার প্রয়োজন নেই, কারণ এগুলো বিতর্কিত হবে, নাম নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে, প্রয়োজন নেই। তারপর যে নাগরিকত্ব, অনুচ্ছেদ 6, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। তারা বাংলা ভাষাভিত্তিক বাঙালি জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওনারা প্রবন্ধে প্রস্তাব করেছেন যে নৃগোষ্ঠী বলা যাবে না, বিভিন্ন নাম দিতে হবে। নাম হতে কোনো কিছু নাই, কিন্তু এরা কিন্তু মনে রাখতে আমাদেরকে বাংলাদেশ জনসংখ্যা 0.2% যারা সংখ্যা, এটা নিয়ে এত বেশি পরিচয় করার প্রয়োজন মনে করে আছে, মনে করি না। বাংলাদেশ জনগোষ্ঠী 92% মুসলমান, আর 7 ভাগ হচ্ছে হিন্দু, আর 1 ভাগ হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান এন্ড সো এন্ড সো। কাজে এই কথা মনে রাখতে হবে। আমাদের তো আমরা কথা বলি মনে হয় যেন ওই এদের ওদের রায় দিতে হবে, এটা সত্য কথা নয়। ওদের অবশ্যই দিতে হবে, ইনসাফ অবশ্যই করতে হবে, কিন্তু মানে এটাকে এত বেশি গুরুত্ব আরোপ প্রয়োজন মনে করি না আমি। তারপরে হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনা মূলনীতি। মূলনীতি বর্তমানে 8 পদে যেটা আছে এটাকে চেঞ্জ করে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, সর্বত্র জনপ্রতিনিধিত্ব গণতন্ত্র, জুলুম শোষণ মুক্ত বৈষম্য মুক্ত সমাজ নির্মাণ, এই নীতিগুলি এবং তৎসঙ্গীত সমূহ সংযোজন করতে হবে। তারপরে সমাজতন্ত্র 10 যেটা আছে, সমাজতন্ত্র শোষণ মুক্তি শিরোনামে এই অনুচ্ছেদের বদলে শোষণ জুলুম বৈষম্য মুক্ত সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই সমাজতন্ত্রগুলো পতিত বিষয়, এগুলো আলোচনার কোনো প্রয়োজন নাই। অনুচ্ছেদ 11 ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদের বদলে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িকতা, সকল রাষ্ট্রের সকল ধর্মাবলম্বী স্বাধীনভাবে সহযোগিতা পাওয়ার অধিকার থাকবে। ধর্মীয়, ভাষাগত, কর্ণগত বিদ্বেষ, ঘৃণা, বৈষম্য পরিহার করতে হবে। কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর বিবরণ ব্যবস্থা করতে হবে, মানে সেকুলারিজম শব্দটাই বিলুপ্ত করতে হবে। তবে যেটা প্রতিনিধি চাওয়া হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব না হয়, বিদ্বেষ না থাকে, আইনের চোখে সবাই সমান থাকে, এগুলো নিশ্চিত করতে হবে। কিন্তু এইসব কোনো সুযোগ নাই, বাংলাদেশের জনগণ আদৌ মানবে না এটা। আপনারা যারাই করবেন, বলা হয়েছে আলিয়া সাহেব তার উত্তর নাই, আসে নাই। কাজে এটা মনে রাখতে হবে যে সেকুলারিজম শব্দ আন্দোলন শুরু হবে, আবার আন্দোলন শুরু হবে, এতে সমস্যার সমাধান হওয়ার বারবার থাকবে।
এটা ভারতীয় আধিপত্যবাদে এটা আমার ঢুকে দিয়েছিল ৭১ সাল যুদ্ধের সময়, যুদ্ধের প্রথম পর্যায়ে না, শেষ পর্যায়ে। কাজে এই এবং এই সেকুলারিজম শব্দ কিন্তু কিছু বলছি নাই, এমনকি আমেরিকান পর্যন্ত নাই কিন্তু মনে রাখতে আপনাদেরকে। কাজে এটা হচ্ছে এক ধরনের ফিলোসফিক্যাল, ধর্মকে নষ্ট করার জন্য কি ব্যবস্থা করতে হয়। যাই হোক, এরপরে যে কথাগুলো আসছে 13 অনুচ্ছেদ 13 মালিকানা নীতি সম্পর্কে আলোচনা এখানে আছে। আচ্ছা, রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের যেসব ক্ষেত্রে জনগণের সমাজত্ব সংশ্লিষ্ট সেগুলো রাষ্ট্রের খাতে বিবেচিত হবে, রাষ্ট্রের উদ্যোগে পরিচালিত হবে, এটি প্রতিস্থাপিত হবে। 25 আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতি উন্নয়ন। এখানে একটা তার যোগ করতে হবে, এটা হচ্ছে মুসলিম উম্মার অংশ হিসাবে মুসলিম দেশগুলোর সময়ের সাথে সম্পর্ক স্থাপন ও মুসলিমের হককে জোর দিতে হবে, এই ব্যাপারে সংযোজন করতে হবে। তারপরে 26 আছে সংযোজন হবে প্রস্তাবনা, মৌলিক আদর্শ, লক্ষ্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংযোজন করতে হলে প্রথমে সংসদে 2/3 ভোটে পাস হতে হবে, তারপর সংশোধনীটি রেফারেন্ডামের মাধ্যমে গৃহীত হতে হবে। রেফারেন্ডাম বর্তমান সরকার, আগের সরকার প্রতিষ্ঠা বাতিল হয়ে দিয়েছিল, এটা আবার প্রস্তাব কিন্তু জরুরি বিষয়। জনগণের আলটিমেট যে মত জায়গা কেন বলা হয়েছে, এটা কিন্তু রেফারেন্ডাম বাদ দিলে এটা হয় না। গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করতে হলে অবশ্যই জনগণের মত দিতে হবে। মতের একটা হচ্ছে রেফারেন্ডাম দেওয়ার ব্যবস্থা করা। এরপর নির্বাহী বিভাগের সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। একটা হচ্ছে রাষ্ট্রপতি দেশের কোন প্রতিষ্ঠা আইনের যোগ্য নাগরিক জাতীয় সংসদের অভিভাবকের ভোটে নির্বাচিত হবেন। তার মেয়াদ হবে 5 বছর, পরপর 2 মেয়াদে থাকবে না, এটি বর্তমানে এখানে আছে। রাষ্ট্রপতি হতে হবে একজন দেশের জাতীয়ভাবে প্রতিষ্ঠা একজন ব্যক্তি। অপরিচিত একজন লোককে চক্ষু মেয়ার মতো পড়ে দিলেন, তাকে নিয়ে সার করতে অনেক বিপদ করে। এজন্যই মনে রাখা দরকার যে রাষ্ট্রপ্রধান, যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার স্ট্যাটাসটা, পার্সোনাল স্ট্যাটাসটা উন্নত হওয়া উচিত, এটি ব্যবস্থা করা প্রয়োজন। এবার রাষ্ট্রপতি সম্প্রদায়ের অধিকাংশ সদস্য সমর্থনপুষ্ট কোন ব্যক্তি প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারবেন, এটি তো বর্তমানে আছে। তাছাড়া তিনি আইন অনুযায়ী প্রধান বিচারপতি ও নির্বাচিত অধিকারী নিয়োগ দেবেন। তিনি আইন অনুযায়ী মহাহিসাব বিধিজ্ঞ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, ন্যায়পাল ইত্যাদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও সদস্যকে নিয়োগ দেবেন। তিনি আইন অনুযায়ী 3 বাহিনীর প্রধান নিয়োগ করবেন। এই সব দায়িত্ব তাই নিজে পালন করবে, তার এটা প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োজন নাই। এছাড়া অন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলবেন। এই ক্ষেত্রে তাকে আলাদা পাওয়ার দিতে হবে এবং প্রেসিডেন্টের জন্য আলাদা সচিবালয় করতে হবে। তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা, এক্ষেত্রে আমি এক সঙ্গে আলোচনা যাচ্ছি। প্রধানমন্ত্রী হওয়ার 2বার পদে হতে পারবেন, 2বার বেশি হতে পারবেন না। মন্ত্রীপদ নিয়োগ করবেন, তো এই মন্ত্রীপদ ইচ্ছা মতো আজকে নিয়োগ, কালকে বাদ দেওয়া, এটা তার অধিকার থাকবে না। তাকে ওই সংসদে পেশ করতে হবে। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠনের আগে, শপথের আগে এটা পাশ হইতে হবে প্রধানমন্ত্রী, যে তিনি সত্যি তিনি ব্যক্তি হিসাবে এবং সমস্ত মন্ত্রিপরিষদের সদস্য যোগ্য। আমি শেষ করে দিচ্ছি। আমি আরো কিছু প্রস্তাব দিয়েছি সময় বলার জন্য। এখানে কাগজটা দিয়ে যাবেন, চাইতে হয়ে গেল। জি, আপনার কাগজটা দিয়ে যাবেন, ওটা পৌঁছে দিন। কাগজ বের তো পড়ে না, কি করতেছে? জি, কাগজ বের তো পড়তেছে না, অন্য কি না না, কাগজই পড়ছি। যাক, নির্বাচনের সরকার সম্পর্কে আমি প্রস্তাব করেছি। আপনারা জানেন যে নিয়ে একটা আলোচনা কোর্টে আছে ব্যাপারটা। এইভাবে হতে পারে নির্বাচনের সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, এইভাবে আবার হতে পারে কিছু নাই। আর যদি না করা হয়, তাহলে বিদায়ী প্রধানমন্ত্রী নেতৃত্বে ছোট একটি মন্ত্রিসভা থাকবে, যাকে নির্বাচনের সরকার বলা যাবে। আর প্রধান সরকারের প্রধান বিরোধী দলের হাতে থাকবে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য মন্ত্রণালয়। ওই নিয়ে তথ্য প্রয়োজনীয় মন্ত্রী নেওয়া হবে, এই মন্ত্রী শুধু কাজ করবে। অথবা যেটা নির্বাচন সরকার অবসান বা অন্য কারণে নাই গেলে পরবর্তী দিনের মধ্যে নির্দেশ সরবরাহ করতে হবে। এটাই বর্তমানে আমি বাংলাদেশের অভিজ্ঞতা এটা ভালো বলে, এবং এটা হলে ভালো হবে। আমি